খোকা গেছে মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে গেল কোলা ভেঙে, মাছ নিয়ে গেল চিলে। আমরা দুটি ভাই শিবের গাজন গাই, ঠাকুমা গাছে গয়া কাশি ডুগডুগি বাজাই। ও মামা, দাদা কোথায়? দাদাকে তো দেখছি না, দাদা কোথায় গেল? এই হয়েছে তোকে নিয়ে এক জ্বালা। একটুখানি পড়তে না পড়তেই তোর দাদার কথা মনে পড়ে গেল। দাদা মনে হয় মাঠে খেলছে, না হয় দেখগে হয় ঠাকুমার বাড়ি গিয়ে বসে আছে। ঠাকুমার কাছে গেছে? উফ, এই ঠাকুমাটা না বড্ড কিপটে জানো মা, কখনো কিছু খেতে দেয় না। আমি আর দাদা কতবার গেছি, একটুও কিছু ভালো ভালো রান্না করে দেয় না। ও মা, সে আর বলতে, তোর ঠাকুমার জন্য আমাদের যে নাক কাটা যায়। এত ভালো ভালো রান্না করে দিই, তার তো মুখেই রোচে না। আশেপাশ থেকে শাক সবজি নিয়ে আসে। ও মামা, আজকে তুমি কি কি রান্না করছো? খুব সুন্দর রান্নার গন্ধ বেরিয়েছে। আজকে লাউ দিয়ে মুগ ডাল আর ঝিঙে আলু পোস্ত। নে, তুই আবার গল্প জুড়ে বসিস না, তাড়াতাড়ি পড়ে নে, পাঠশালার পড়াগুলো করে নে। ঠিক আছে মা, আমি এক্ষুনি আবার পড়ে নিচ্ছি। ও ঠাকুমা, ঠাকুমা, উঠোনে বসে কি করছো? কি আর করব রে হতভাগা, ভাবছি যদি কাল বৈশাখী ঝড় ওঠে তাহলে এর বাড়ির কুমড়ো, ওর বাড়ির লাউ যা পড়বে আঁচলে বেঁধে নিয়ে আসবো। 3-4 দিনের বাজার খরচ বেঁচে যাবে। সত্যি ঠাকুমা, তোমার মতো কিপটে এ পাড়াতে আর কেউ নেই। মা বাবা তোমাকে কত ভালোবাসে, আর তুমি আলাদা থাকো। চুপ হতভাগা, কেন ভালোবাসে তা কি জানি নে নাকি? সম্পত্তি, টাকা, সব টাকার লোভ। আমি মরে গেলে সব নেবার ধান্দা। উফ ঠাকুমা, তুমি পারো বটে। ও ঠাকুমা, তোমার হাতে ওটা কি গো? ওরে হতভাগা, এটাতে আমার সোনার গয়না, টাকা পয়সা সব রাখা আছে। আমি কি আর তোর মতো লাট সাহেব? যেমনি আমার ছেলে তেমনি আমার নাতি, দুজনেই খালি টাকা পয়সা খরচ করতে পারলে আর কিছু চায় না। উফ ঠাকুমা, তোমাকে নিয়ে আর পারা গেল না। সকাল সকাল তোমার বাড়িতে এলাম, ভাবলাম কিছু ভালো ভালো রান্না করে দেবে। চলি এখন, এবার গিয়ে পড়তে বসতে হবে, না হলে মা খুব বকবে। বুঝলে মিনতি, যা গরম পড়েছে আর পারা যাচ্ছে না। এবার একটু ঝড় বৃষ্টি হলে একটু শান্তি পাই। বলি, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? বাড়িতে খড়ের চাল, ঝড় উঠলে খড়ের চাল সব উড়ে যাবে, বাড়ির চালটা ভেঙে পড়ে যাবে, তখন কি হবে ভেবে দেখেছো? ওই নিয়ে অত চিন্তা করছো কেন মিনতি? আমি নিজেই টিনের চাল লাগিয়ে দেব। আগে তো ঝড় আসুক, তারপর ভাববো, তখন এলে দেখা যাবে। তোমাকে তো একটা কথা 10 বার বললে তবে তোমার কানে পৌঁছায়। যাক, এবার কাজটা হলেই হলো। হবে গিন্নি, হবে। পাশের ওই মণ্ডল কাকুদের বলা আছে, যদি খড়ের চাল ঝড়ে উড়ে যায় তখন টিনের চাল লাগিয়ে দেব। এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। তারপর একদিন আকাশে প্রচণ্ড ঝড় ওঠে, কালবৈশাখী ঝড়। এ দাদা দেখ, বাইরে ঝড় উঠেছে, চল উঠোনে গিয়ে খেলা করি। আমি তো ভাবছি অন্য কথা। কালবৈশাখী ঝড় উঠেছে, ঝড়ে ওই পাশের আমবাগানে অনেক আম পড়বে। মিনি, আমবাগানে গেলে কেমন হয় বলতো? এটা তো তুই দারুণ কথা বলেছিস দাদা, কতদিন আমের চাটনি খাইনি। যাবি আম পাড়তে? হ্যাঁ রে, চল আমবাগানে যাই, অনেক আম পাড়বো।
কি মজা হবে। কালবৈশাখীর ঝড়ে আম কুড়োনোর মজাই আলাদা। চল মিনি। হ্যাঁ দাদা, চল চল, আমি আর তুই গিয়ে অনেকগুলো আম পেড়ে নিয়ে আসি। এই তো কাল বৈশাখীর ঝড় উঠেছে, ভালোই হলো। এই সুযোগে বেরিয়ে পড়ি। কার বাড়িতে কি ঝড়ে পড়ে যাচ্ছে, কুড়িয়ে নিয়ে এসে রান্না হবে। বুঝলি মিনি, ভাগ্যিস আমি আর তুই এই আম বাগানে এসেছিলাম। ঝড়ের মধ্যে আম কোড়ানোর মজাটাই আলাদা। উফ, কি যে আনন্দ হচ্ছে। তুই ঠিক বলেছিস দাদা, আমারও খুব আনন্দ হচ্ছে। দেখ দেখ, কত আম পড়েছে। চল এই আমগুলো কুড়িয়ে নি। তুই নিচের আমগুলো কুড়িয়ে নে মিনি, আমি গাছ থেকেও কতগুলো আম পেড়ে নি। এই সুযোগ আর আসবে না। তাছাড়া কালবৈশাখীর ঝড় বলে কথা, আম না কুড়োলে কি হয় নাকি? দাদা দেখ দেখ, কত আম। এই আম দিয়ে আমের চাটনি হবে, আর বাকিটা মাকে বলবো একটু আচার বানাতে। ঠিক বলেছিস মিনি, গরমের দুপুরে উঠোনে বসে আচার খাওয়ার মজাই আলাদা। তাও যদি আমের আচার হয়, উফ, সে স্বাদ একদম অন্যরকম। এই দেখো গিন্নি, কালবৈশাখী ঝড় এসেছে। আমি তাড়াতাড়ি করে এই বাঁশগুলো নিয়ে এলাম, একটা মই বানাতে হবে। যদি ঝড়ে আমাদের ঘরের চালটা উড়ে যায়, তখন টিনের চাল লাগাবো। তোমার ওই খড়ের চালের যা অবস্থা, তাতে দেখবে এই কালবৈশাখীর ঝড়েই খড়ের চাল উড়ে যাবে। তা তুমি ভালোই করেছো নিয়ে এসে। তুমি বরং একটা মই বানিয়ে ফেলো, তারপর মণ্ডল কাকুকে বলে একটু টিনও নিয়ে এসো। চালটা যদি উড়ে যায়, টিন দিয়ে ঢেকে দেওয়া হবে। বুঝলে মিনতি, এই ঝড়ে আমার একটু খাসির মাংস খেতে ইচ্ছা করছে। আমি বরং তাড়াতাড়ি বাজার থেকে একটু মাংস নিয়ে আসি। তা তুমি আনতেই পারো। মিনি আর ফটিক খাসির মাংস খেতে বড্ড ভালোবাসে। তাছাড়া অনেকদিন খাওয়াও হয়নি। এরকম ঝড় বৃষ্টির দিনে খাসির মাংস আর গরম ভাত জমে যাবে। সত্যি মিনতি, তোমার হাতের খাসির মাংসের তুলনা নেই। এত সুন্দর রান্না, তা যে কেন আমার মা পছন্দ করে না তাই ভাবি। থাক, তোমার মায়ের কথা আর বলো না। খাসির মাংসের যা দাম, সেই দাম শুনেই তোমার মা আঁতকে উঠবে। দেখো গা, এই ঝড় বৃষ্টির সময় হয়তো কারোর গাছের লাউ, কুমড়ো, আম এই সমস্ত কুড়াতে গেছে। সত্যি গো, মায়ের জন্য আর আমাদের মান সম্মান থাকলো না। কারোর ছেলের বউ যত্ন করে না, আর আমরা যত্ন করতে চাই, মা নিতে পারে না। আর যাই গো গিন্নি, এবার বরং বাজারটা নিয়ে আসি। উফ, এই ছেলে মেয়েগুলোকে নিয়ে আর পারা গেল না। যেই ঝড় উঠেছে অমনি আম নিয়ে এসেছে। যাই, এখন আমের চাটনি করে না দিলে তাদের আবার মন খারাপ হবে। এই নাও মিনতি, এই খাসির মাংসটা রাখো। সময় থাকতে থাকতে বেরিয়েছিলাম, তাই রক্ষে। না হলে যা ঝড় উঠেছে, সবাই দোকানপাট বন্ধ করে দিয়ে বাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ, সে তো আমি রান্না করবই, কিন্তু ওদিকে খড়ের চালের অবস্থা যে বেহাল। খড়ের চাল যে উড়ে গেছে। তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করো। হ্যাঁ, সে তো আসার সময়ই দেখলাম। চিন্তা করো না গিন্নি, আমি এখনই গিয়ে সারিয়ে দিচ্ছি। আর দেরি না করে তাড়াতাড়ি যাও দেখি। দেরি করতে করতে একবারে ঘরের চালই উড়ে গেল। তাড়াতাড়ি যাও এখন, নইলে বৃষ্টি নামলে ঘর জলে ভেসে যাবে।
বুঝলি মিনি, আজকে বাবা খাসির মাংস নিয়ে এসেছে। এই ঝড়ের সময় খাসির মাংস আর আমের চাটনি খেতে যা আনন্দ হবে রে, কি বলবো। তুই ঠিক বলেছিস দাদা, যা গরম পড়েছিল, গরমের জন্য মা বাবা তো খাসির মাংস আনছিলই না। আজকে অনেক দিন বাদে খাবো, খুব মজা হবে। হ্যাঁ রে, সে আর বলতে। আর এরকম ঝড় হলে আরো ভালো হয়, পাঠশালা যেতেও হবে না, পড়তেও হবে না, কি মজা। আসতে বল দাদা, মা শুনলে তোকে আর আমাকে খুব বকবে। চল এবার ঘরে যাই। যাক মিনতি, আর আমাদের কোনো চিন্তা থাকলো না। এবার যত ঝড় বৃষ্টি হোক, আর কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এতদিনে একটা কাজের মতো কাজ হয়েছে। চলো এবার ভেতরে গিয়ে হাত পা ধুয়ে নাও, গরম গরম মাংস হচ্ছে। ও মা, কত মাংস এনেছি, কি আনন্দ হচ্ছে। আজকে কত মাংস খাবো। হ্যাঁ, গরম গরম খাসির মাংসের যা গন্ধ বেরিয়েছে, অপূর্ব। হ্যাঁ, ঠাকুমা যে কি করে এত ভালো ভালো রান্নাগুলো না খেয়ে থাকে, উফ, সত্যি বড় কৃপণ ঠাকুমা আমার। ওরে ফটিক, তাড়াতাড়ি খেয়ে নে। তোদের খাওয়া হয়ে গেলে আমি একবার তোর ঠাকুমার বাড়ি যাব। তোর ঠাকুমারও যে ঘরের চাল, বাইরে যা ঝড় হচ্ছে, কে জানে মানুষটা ঠিক আছে কিনা। হ্যাঁ মা, আমরা এক্ষুনি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। আজকে ঝড়ে কারোর বাড়ি থেকে কিছু কুড়িয়ে আনতে পারলাম না, দিনটা বড় খারাপ। হায় হায় রে, আমার সাধের মাটির বাড়িটা ঝড়ে ভেঙে চুরমার হয়ে গেল। এবার আমি কোথায় থাকবো, কি খাবো? হায় কপাল, এতদিন ধরে টাকা পয়সা জমিয়ে যা সঞ্চয় করলাম, এক নিমেষে কালবৈশাখীর ঝড়ে সব শেষ হয়ে গেল। কিচ্ছু শেষ হয়নি মা, আপনি আমাদের বাড়ি চলুন, আর কোনো চিন্তা করবেন না। আপনার ছেলে ওই খড়ের চাল এক্ষুনি টিন লাগিয়ে দেবে, তারপর সব ঠিক হয়ে যাবে। এই ঝড় আমার জীবনের শিক্ষা নিয়ে এলো বৌমা। আমি এতদিন টাকা পয়সা জমানোয় অন্ধ ছিলাম, কিন্তু জীবনের থেকে বড় আর কিছু হয় না। আপনি যে এতদিনে বুঝতে পেরেছেন, এটাই অনেক। চলুন মা, এখানে আর দাঁড়িয়ে লাভ নেই, প্রচণ্ড ঝড় হচ্ছে, আপনি আমাদের ঘরে চলুন। আমি তোমাদের ভুল বুঝেছিলাম বৌমা। আমি ভেবেছিলাম আমার টাকার লোভে তোমরা আমার দেখাশোনা করতে চাও। আমায় ক্ষমা করো বৌমা। আপনি বুঝতে পেরেছেন, এটাই অনেক। আমরা কোনো লোভে আপনার দেখাশোনা করার ইচ্ছা দেখাইনি। চলুন এবার আমার সাথে আমাদের বাড়ি চলুন। পরদিন সকালে আকাশ পরিষ্কার হয়ে যায়। আমার আর এই কুঁড়ে ঘরে একা একা থেকে লাভ নেই। যে কটা দিন বাঁচবো, ছেলে বউ নাতি নাতনির সাথেই বাঁচবো। যাই, ওদের ঘরে যাই। ও মা, এ আমি কি দেখছি? আমি আর তুমি এতগুলো বছরেও তোমার মায়ের কিপটামি দূর করতে পারেনি, শেষে কিনা এই কালবৈশাখী ঝড় করে দেখালো। যাক, শেষ অবধি মাঝে আমাদের সাথে একসঙ্গে থাকবে, এটাই আনন্দের। সব ভালো তার, শেষ ভালো যার। বুঝলি দাদা, গরমের ছুটি পড়েছে, কি আনন্দ হচ্ছে। গরমের ছুটিতে আর স্কুল যেতে হচ্ছে না, ছুটিতে আমরা ঘরে থাকতে পাচ্ছি। কত গরমে কষ্ট হয় স্কুল যেতে। হ্যাঁ মিনি, ঠিক বলেছিস, আমাদের স্কুলটাও
অনেক দূর, হেঁটে হেঁটে যেতে এই গরমে খুব কষ্ট হয়। ভালোই হয়েছে স্কুল ছুটি পড়েছে, তার মধ্যে মাঝে মাঝে বিকেলে ঝড় হচ্ছে, কত মজা হচ্ছে। বুঝলি দাদা, আমার একটা ইচ্ছা হয়েছে, এবারে যদি ঝড় ওঠে আমরা আম কুড়াতে যাব। ওই বুড়িমার আম বাগানে অনেক আম হয়েছে, আমি আর তুই অনেকগুলো আম কুড়িয়ে আনবো। হ্যাঁ রে, শুধু কষ্ট লাগে বাবার জন্য। এই ঝড় বৃষ্টিতেও বাবাকে মাঠের কাজে যেতে হয়। আমরা যদি একটু বড় লোক হতাম, আমার বাবাকে এত কষ্ট করতে হতো না। আমরা যখন বড় হব তখন অনেক টাকা রোজগার করব, মা বাবাকে আর কষ্ট পেতে দেব না। তোমার নয় ঘরে থাকলে চলবে বউ, কিন্তু আমাকে যে যেতে হবে মাঠের কাজ। অতগুলো ফসল চাষ করেছি, না গেলে সব ফসল নষ্ট হয়ে যাবে। মাঠে যাবার আগে একটু চিড়ে বাতাসা খেয়ে যেও। ভেতর ঘরে চিড়ে বাতাসা রাখা আছে, না খেয়ে যেও না। তোমার তো ফিরতে ফিরতে সেই সন্ধে। গরমটা যা পড়েছে গিন্নি, একটু বৃষ্টি হলে ভালো হয়, আর পারা যাচ্ছে না। কিন্তু উপায় নেই, এই গরমেও মাঠে চাষ করতে যেতেই হবে। এরপর রমেন চাষি মাঠে যায় চাষ করার জন্য। তার একটা ছোট্ট জমি ছিল, সেই জমিতে সে নিজে ফসল ফলিয়ে চাষ করত। না, আজ আর চাষ করা যাবে না, প্রচন্ড জোরে ঝড় উঠেছে, কালবৈশাখী ঝড়। একটু গাছের তলায় বিশ্রাম নেই, তারপর চলে যাব। বাঁচাও বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও। এমন সময় সেখান দিয়ে একটা গরুর গাড়ি যাচ্ছিল। সেই গরুর গাড়ির চালক ছিল সুজন। সুজন রমেনের চিৎকার শুনতে পেয়ে সেখানে হাজির হয়। বড় ব্যথা পেয়েছি বন্ধু, চাষ করতে এসেছিলাম, ঝড়ের জন্য এই গাছের নিচে বসেছিলাম। এই মোটা ডালটা যে এভাবে পায়ের ওপর পড়ে যাবে বুঝতে পারিনি। আমাকে বাড়ি অবধি দিয়ে আসবে? নিশ্চয়ই বন্ধু, তোমার বাড়ি কোথায় বলো, আমার গরুর গাড়ি আছে, সেখানে তোমাকে চাপিয়ে তোমার বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসবো। কিন্তু তুমি সত্যি সত্যি আমাকে আমার বাড়ি অবধি পৌঁছে দেবে তো? আসলে যা দিনকাল, এখন কাউকে বিশ্বাস করা যায় না। আমাকে বিশ্বাস করতে পারো বন্ধু, আমার মা শিখিয়েছিল বিপদে পড়লে উপকার করতে হয়, বিপদে কাউকে ফেলে দিয়ে চলে যেতে নেই। কিন্তু আমার দুর্ভাগ্য, সেই মাকে অনেক ছোটতেই একটা মেলায় হারিয়ে ফেলেছি। কিন্তু মায়ের দেওয়া শিক্ষা আজও ভুলিনি। চলো, তোমাকে তোমার বাড়ি অবধি পৌঁছে দিই। এরপর সুজন রমেনকে তার গরুর গাড়িতে চাপিয়ে তার বাড়ির ঠিকানা অবধি পৌঁছানোর জন্য রওনা দেয়। তখন প্রচণ্ড কালবৈশাখী ঝড় উঠেছে। অন্যদিকে সেই সুযোগে মিনি আর তার দাদা আম বাগানে গিয়ে আম পাড়তে থাকে। দেখ মিনি, অনেক আম পেরেছি, আর লাগবে না, ব্যাগ প্রায় ভর্তি হয়ে গেছে। চল এবার আমরা বাড়ি যাই। হ্যাঁ দাদা চল, এই আমগুলো দিয়ে অনেক আমের চাটনি আর আচার বানানো যাবে। মা মা, কত আম পেড়ে এনেছি, তুমি একটু আচার বানিয়ে দেবে? আমি আর দাদা একটু আচার খাবো, তোমার হাতের আচার খুব সুন্দর, আমাদের একটু বানিয়ে দেবে? ঠিক আছে, সেসব তো হবে, কিন্তু যা ঝড় উঠেছে, তোর বাবা যে এখনো বাড়ি ফিরলো না, মানুষটাকে নিয়ে বড্ড চিন্তা হচ্ছে। তুমি চিন্তা করো না মা, বাবা এক্ষুনি বাড়ি চলে আসবে, দেখো। হ্যাঁ রে মিনি, তোর মুখের কথা মিললেই ভালো, আজকের ঝড়টা অন্য দিনের থেকে অনেক বেশি। আপনি আমাকে চিনবেন না বৌদি, আমি গরুর গাড়ি নিয়ে ওই মাঠের পাশ দিয়ে যাচ্ছিলাম,
হঠাৎ দেখলাম এই দাদার পায়ে একটা মোটা গাছের ডাল পড়ে পাটা প্রায় ভেঙে গেছে। আমি এই ঠিকানায় দাদাকে পৌঁছে দিতে এলাম। হায় হায়, এ কি সর্বনাশ হলো! আমাদের মতো গরিব ঘরে বিপদের যেন শেষ নেই, শেষে কিনা গাছের ডাল পড়ে পাটা ভেঙে গেল। আমার মাকে যদি খুঁজে পেতাম তাহলে দাদার এই পায়ের যন্ত্রণাটা এখনই কমিয়ে দিত। মা অনেক রকম জড়িবুটি দিয়ে ওষুধ বানাতে পারতো। আমাদের পাড়ায় এক কুজো বুড়ি আছে, সেই কুজো বুড়িকে আমি বলে পাঠাই আমার ছেলেকে দিয়ে, যদি সে কিছু ব্যবস্থা করতে পারে। তার অনেক কিছু ওষুধ জানা আছে। ঠিক আছে বৌদি, দাদাকে আপনি এবার ভেতরে নিয়ে যান, আমি দুদিন পরে এসে খোঁজ নেব। সত্যি গিন্নি, সুজন যদি সময় মতো না আসতো আমি হয়তো আর উঠে আসতে পারতাম না, যা ভারী গাছের ডালটা পড়েছিল। ভগবান আছে গো, বুঝলে, ভগবান আছে। তাই তো তিনি তখন সুজনকে পাঠিয়েছিল যাতে তুমি ভালোভাবে বাড়ি ফিরে আসো। হ্যাঁ, কিন্তু সুজনের জন্য খারাপ লাগে। সুজনের মা ছোটবেলায় মেলা দেখতে গিয়ে নাকি হারিয়ে গেছিল, তারপর এতগুলো বছরেও মাকে আর খুঁজে পায়নি। ঠিক আছে, তুমি সুস্থ হলে তার মায়ের একটু খোঁজ খবর নিও। যদি তার মাকে আমরা খুঁজে দিতে পারি অনেক উপকার হবে। আমি এখন আমার ছেলেকে ওই কুজো বুড়ির ঘরে পাঠাই, দেখি সে যদি কিছু জড়িবুটি দিয়ে তোমার এই ব্যথা কমাতে পারে। কি রে মানিক, এই ঝড় বৃষ্টিতে বুঝি এই কুচো ঠাকুমাকে মনে পড়েছে? বলি, এই ঝড় বৃষ্টিতে একা একা এলি কেন? বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে যে। আমি কি আর আসতে চেয়েছি নাকি ঠাকুমা? মা তো জোর করে পাঠালো। বাবা চাষে গেছিল, একটা বড় গাছের ডাল পড়ে হাঁটুটা ছিঁড়ে গেছে, অনেক রক্ত বেরিয়েছে। তাই তোমাকে মা একটু যেতে বলেছে, একটু জড়িবুটি লাগানোর জন্য। কি বলছিস রে মানিক? তাই বুঝি? তুই এখন তাহলে বাড়ি যা, আমি জড়িবুটি জোগাড় করে একটু পরেই যাচ্ছি। এরপর সেই কুজো বুড়ি জড়িবুটি জোগাড় করে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সত্যি গো কুজো বুড়ি, তোমার তুলনা হয় না। এই ঝড় বাদলের দিনেও তুমি আমার স্বামীর সুস্থতার জন্য জড়িবুটি নিয়ে এসেছো। ওরে, রমেন যে আমার ছেলের মতোই। যেই শুনলাম ওর পা ভেঙেছে, আমি সাথে সাথে জড়িবুটি নিয়ে এলাম। এই জড়িবুটিটা হামালদিস্তাতে থেতো করে ওর পায়ে লাগিয়ে দিলেই ও সুস্থ হয়ে উঠবে। ঠিক আছে কুজো বুড়ি, আমি এখনই ব্যবস্থা করছি। আর শোনো, এই ঝড় বাদলের দিনে আর তোমাকে বাড়ি ফিরে যেতে হবে না। আমি একটু গরম গরম খিচুড়ি বানাবো, তুমিও আমাদের সাথে বসে খেয়ে নিও। গরম গরম খিচুড়ি? ও যে আমার ভীষণ প্রিয়। ঠিক আছে, তবে তাই হোক, তোদের ঘরেই আজকের রাতটা কাটিয়ে দেব। হ্যাঁ গো, গরম গরম খিচুড়ি। আমার ছেলে মেয়েগুলো ঝড় বৃষ্টি হলেই খিচুড়ি খেতে বড্ড ভালোবাসে, তাই আমি একটু খিচুড়ি বানাবো। চলো, তুমি এখন আমাদের ঘরে চলো। সত্যি কুজো বুড়ি, তুমি কত রকমের ওষুধ জানো। এই গ্রামে তুমি আমাদের একমাত্র ভরসা, নইলে ওই শহরে ডাক্তারবাবু সপ্তাহে একদিন করে আসেন, বাদবাকি চিকিৎসা তোমার জড়িবুটিতেই সুস্থ হয়ে ওঠে। ওরে, প্রাচীন যুগে এই জড়িবুটির মাধ্যমেই সমস্ত রোগের চিকিৎসা করা হতো। আমার দিদা অনেক কিছু জানতো, তার কাছ থেকেই এসব আমার শেখা। সত্যি তুমি কত ভালো, তুমি মানুষের কত উপকার করো। তোমার ছেলেটাকে তুমি যদি ফিরে পেতে কত ভালো হতো। সবই আমার কপাল। সেই
ছোট্টবেলায় সুজনকে হারিয়েছি, এখনো তার কোনো খোঁজ পেলাম না। চিন্তা করো না কুজো বুড়ি, আমার স্বামী সুস্থ হয়ে উঠুক, তোমার ছেলের খোঁজ আমরা নিশ্চয়ই লাগাবো। দেখবে তোমার ছেলেকে তুমি ঠিক খুঁজে পেয়ে যাবে। জানিস মিনি, কুজো ঠাকুমার জন্য খুব মন খারাপ লাগে। একমাত্র ছেলে, তাকে আজও খুঁজে পাইনি। হ্যাঁ রে দাদা, তুই ঠিক বলেছিস, আমারও খারাপ লাগে। সত্যি, কুজো বুড়ির ছেলেকে আমরা যদি এনে দিতে পারতাম কত ভালো হতো। হ্যাঁ রে মিনি, সুজন কাকুর মাও তো বলেছিল নানা রকম জড়িবুটি অনেক কিছু নাকি জানতো, মানুষের চিকিৎসা করত। তাহলে কি কুজো বুড়ি? তুই একদম চিন্তা করিস না দাদা, আমাকে রাতের বেলা মা যখন খাইয়ে দেবে তখন আমি মাকে কথাটা বলবো। ও মা, সুজন কাকু তো বলেছিল কালকে সকালে আমার বাবা কেমন আছে খোঁজ নিতে আসবে। তুমি একটু জিজ্ঞেস করো তো সুজন কাকুর মায়ের কি নাম ছিল। ঠিক আছে মিনি, আমি কালকেই জিজ্ঞেস করব। সত্যি, আমার সেই ছোট ছোট ছেলে মেয়েগুলো কত বড় হয়ে গেছে, ওদেরও এখন কত চিন্তা। সুজন ভাই, তুমি এসেছো? তোমার দাদা এখন অনেক সুস্থ। ভাগ্যিস সেদিন তুমি আমার স্বামীকে নিয়ে এসেছিলে, না হলে যে কি হতো। জানো বৌদি, আমার মা সবসময় বলতো কোনো মানুষ বিপদে পড়ে আছে দেখলে তাকে সাহায্য করতে হয়। আমিও সেটাই করেছি। একটা কথা বলার ছিল ভাই, যদি তুমি কিছু না মনে করো। না না বৌদি, মনে করার কি আছে, বলুন না, কি জানতে চান বলুন। তোমার মায়ের কি নাম ছিল একটু বলবে? আমার মায়ের নাম কাজললতা দে, কিন্তু মা একটু কুঁজো ছিল, তাই সবাই তাকে গ্রামে কুঁজো বুড়ি বলে ডাকতো। এরপর রমেন সেই জড়িবুটি চিকিৎসায় আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। তাহলে আর কি, আমরা যেটা ঠিক করেছি সেটাই হবে। আমি আর তুমি একটু বাদেই রওনা দেব। একদম ঠিক বলেছ গিন্নি। সুজন নিজেও জানে না উপকারের প্রতিদান ও কিভাবে পাবে আমাদের কাছ থেকে। চলো, এবার আমরা সেখানেই যাই যেখানে ওদের দুজনকে আসতে বলেছি। কি কুজো বুড়ি, কেমন লাগছে এবার? তুমি জড়িবুটি দিয়ে আমার স্বামীকে সুস্থ করে তুলেছ, আর আমরা তোমার ছেলেকে তোমার কাছে ফিরিয়ে দিলাম। হ্যাঁ, আর ভাগ্যিস কালবৈশাখী ঝড়টা হয়েছিল, আর ঝড়ে ওই গাছের ডালটা পড়ে আমার পাটা ভেঙেছিল, তাই তো তুমি আজ তোমার ছেলেকে ফিরে পেলে। সত্যি মা, এত বছর বাদে তোমাকে খুঁজে পেয়ে কি যে ভালো লাগছে, সবই এই দাদা বৌদির জন্য, না হলে তোমাকে কোনোদিন খুঁজেই পেতাম না। হ্যাঁ রে সুজন, ঠিকই বলেছিস। আজ যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। চলো মা, আজ থেকে তোমার ঘরেই আমি থাকবো, এই গ্রামেই আমি বসবাস করব। আমার একটা গরুর গাড়ি আছে, সেই গাড়িতে আমি জিনিসপত্র এই গ্রাম থেকে সে গ্রাম নিয়ে যাই। বিনিময়ে যা টাকা পাই তাতে আমাদের দুজনের খাওয়া দাওয়া ঠিক হয়ে যাবে। তোমাদের কোনো চিন্তা নেই, আমরা গরিব হতে পারি, কিন্তু মাঝে মধ্যে আমাদের বাড়িতেও তোমাদের খাবার নিমন্ত্রণ রইল। মাঝে মাঝে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া হবে। বাহ, সবাই তো আমাদেরকে ভুলেই গেল। আমরাই তো মাকে বলেছিলাম ওই সুজন দাদার মাই এই কুজো ঠাকুমা। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। আসল কাজটা তো আমরাই করেছিলাম। আমরা ছোট বলে কেউ আমাদের পাত্তাই দিচ্ছে না। দেখ দাদা, কিছু একটা বল। হ্যাঁ, সত্যিই তো, তোমাদেরও অবদান কম নয়। সেজন্য প্রত্যেক রবিবার বিকেলবেলা আমার গরুর গাড়িতে তোমাদের দুজনকে নিয়ে এই গোটা গ্রাম ঘোরাবো। কি তোমরা খুশি তো? খুব
খুশি সুজন কাকু, খুব খুশি। কি মজা, আমরা প্রত্যেক রবিবার গরুর গাড়িতে চেপে হাওয়া খেতে খেতে গোটা গ্রাম ঘুরবো। কি মজা।